Thank you, Sakib. So, good afternoon, everybody, and assalamu alaikum. So, this is our finance master class. I believe that is everybody. You already gone through our this case, what actually shared by our team. So, I will cover that is all of these finance terms. What actually you need to cover in your presentation, in your business. That is the presentation, and you identify the ground area. So I will cover everything. That is and I will that is the later my presentation. That is you will able to ask me any question if you have any confusion, if you have any that is sort of query for how you develop this model and what is the financial analysis you need to figure, you need to identify. So let me that is dive into this presentation. So আমরা এখানে যে জিনিসটা আমি just I will try to explain that everything, that is how we will drive our pricing, how we will calculate our cost of goods sold, and how we will identify our investment. That's all about these things. So if we start, that is our case that was given to you. That actually আমাদের যে জিনিসটা দেওয়া হয়েছিল যে সবকিছু কেস, বিজনেস কেস, যে মেরিকো যে এনভায়রনমেন্টে বিজনেস করে, আমরা সাধারণত হেয়ার অয়েল, পার্সোনাল কেয়ার and the hygiene product নিয়ে আমরা কাজ করছি, এবং ইভেন ফুড নিয়েও আমরা কাজ করছি মেরিকো। সো আমি ওইদিকে প্রোডাক্ট ক্লাস ক্যাটাগরিজ এবং ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছি না। আমি শুধু এখানে এমফাসাইজ দেব যে আমরা কিভাবে একটা বিজনেস মডেল অথবা যে কেসটা আপনারা তৈরি করবেন, সেই কেসের ফাইন্যান্স কোন কোন বিষয়গুলো দেখতে হবে, কিভাবে দেখতে হবে, প্রাইসিংটা কিভাবে আসবে, এবং আমরা সেই রেভিনিউটা কিভাবে ক্যালকুলেট করব, রেভিনিউ জেনারেশন এস্টিমেশনটা কিভাবে করব, সবকিছু আমি এখানে কভার করব। সো আমি প্রথমে যদি আসি যে আমরা একটা বিজনেস কেস, যেটা আমাদের ব্যাক অফ মাইন্ড থাকবে যে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করব, সেই প্রোডাক্ট লঞ্চিং এ আমাদের কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো প্রথমে আসি যে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টে একটা প্রোডাক্ট আসবে, সেই প্রোডাক্টটা ইউজারটা কে, আমাদের কাস্টমার কারা, who are our target customers. So আমাদের টার্গেট কাস্টমারটা যদি আমরা ডিফাইন না করতে পারি, তাহলে আমাদের কোনো বিজনেস আইডিয়াই ফ্রুটফুল হবে না। সো এখানে মার্কেট সাইজ বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা ডেভেলপ করবেন, সেই প্রোডাক্টটার কনজিউমার কারা। আমার যদি বাংলাদেশে চিন্তা করি যে আমাদের 17 কোটি মানুষকে এই প্রোডাক্টটা ইউজ করবে, নাকি কতটুকু কাস্টমার বা কতটুকু কোন সেগমেন্টের মানুষ এটা ইউজ করবে, এটা কি আমরা যদি মানুষের কনজাম্পশন প্যাটার্ন অথবা বাইং প্যাটার্ন চিন্তা করি, সেক্ষেত্রে দেখবো আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি, যে আমাদের উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী এবং নিম্ন শ্রেণী। বাট আমরা এই প্রোডাক্টটা কাদের জন্য লঞ্চ করতেছি, আমাদের কনজিউমার কারা, রিপিটেটিভ কাস্টমার কারা, এটা কি একবার করবে, নাকি একটা বয়সের সেগমেন্টের মানুষ করবে, নাকি না একটা নির্দিষ্ট ইনকাম সোর্সের মানুষ কিনবে, নাকি না এটা কোন ক্যাটাগরির মানুষ কিনবে। সো মার্কেট সাইজ বলতে এখানে বুঝিয়েছি যে আমরা যে প্রোডাক্টটা লঞ্চ করবো, বা যে প্রোডাক্টটা আমরা মার্কেটে আনবো, যে প্রোডাক্টটা আমরা নিয়ে চিন্তা করছি যে আমরা এই প্রোডাক্টে বিজনেস করব, প্রথমে আমাদের ডিফাইন করতে হবে যে এই প্রোডাক্টে বায়ার কারা। সেখানে আমাদের এক্সিস্টিং কোন অন্যান্য কোম্পানি কি অলরেডি এটা লঞ্চ করেছে, নাকি না আমরাই নতুন। সো প্রত্যেকটা জিনিস প্রোডাক্টটাকে মাথায় রেখে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এখানে টার্গেট পিপল বা কাস্টমার কারা। সো টোটাল টার্গেট কাস্টমার হবে আমার মার্কেট সাইজ। সাপোজ এখানে যদি আমি চিন্তা করি যে আমরা একটা হেয়ার অয়েল নামাবো, যে হেয়ার অয়েলটা আমাদের শুধুমাত্র আমাদের যারা মা বোন আছে তারা ইউজ করবে। সো এই ক্ষেত্রে আপনার টোটাল পপুলেশনটা কিন্তু একটা ভাগ হয়ে গেল। দ্যাট মিনস আমার কান্ট্রিতে যদি 17 কোটি মানুষ থাকে, তাহলে 50% অফ দ্য পপুলেশন আমার এই প্রোডাক্টটা ইউজ করবে। সেক্ষেত্রে আপনার মার্কেট সাইজটাকে ডিফাইন করবেন যে এটা কারা ইউজার, কোন শ্রেণীর মানুষ ইউজার, কোন বয়সের মানুষ ইউজার। সো ওইভাবে আমাদের প্রথমে ঠিক করতে হবে যে প্রোডাক্টটা আমাদের মার্কেট সাইজটা কি হবে, দেন আমাকে ডিটারমাইন করতে হবে, দেন আরো আমরা সর্ট করতে হবে যে টার্গেট মার্কেট শেয়ার, যে আমি মার্কেট সাইজটা ডিটারমাইন করার পরে আমি কোন
কতটুকু মার্কেট শেয়ার একোয়ার করব। ইট ইজ নট পসিবল যে আমার পুরো 100% মার্কেট শেয়ার একোয়ার করা পসিবল না। আমরা যদি মনোপলি বিজনেসে থাকি, সেক্ষেত্রে আমাদের বলা হয় যে 95 অথবা 99% পর্যন্ত যাবে। 1% কনজিউমার, 1% মার্কেট যে কোনো ভাবে অন্য কোনো প্রোডাক্ট আসতে পারে বা এটার অল্টারনেটিভ প্রোডাক্ট ইউজ করতে পারে। সো আমাদের টোটাল মার্কেট সাইজ যখন ক্যালকুলেট হয়ে গেল, সেক্ষেত্রে টার্গেট মার্কেট শেয়ার কত পার্সেন্ট হবে, আমি সেখান থেকে 10% নিব, 15% নিব, নাকি না আমি কোনো ইউনিক প্রোডাক্ট নামাবো যে এটাই হচ্ছে নতুন ইউজার। সো আমার কোনো ইউনিক প্রোডাক্ট যদি হয় বা মনোপলি বিজনেস যদি হয়, সেক্ষেত্রে মার্কেটে যদি কোনো কম্পিটিটর না থাকে, কোনো যদি অন্য কোনো কোম্পানি না থাকে, সেক্ষেত্রে আমিই হবো 100% মার্কেট শেয়ার। সেক্ষেত্রে টার্গেট মার্কেট শেয়ার হবে ওই 100% মার্কেট সাইজের মধ্যে আমি যতটুকু নিয়ে বিজনেস করব। কারণ আমার সেক্ষেত্রে অনেক কিছু লিমিটেশন থাকতে পারে। সাপোজ থাকতে পারবে আমার ক্যাপাসিটি কনস্ট্যান্ট থাকতে পারে, আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অর লজিস্টিক নেটওয়ার্ক আমার লিমিটেশন থাকতে পারে। সেক্ষেত্রে আমি টোটাল মার্কেট সাইজের কতটুকু নিয়ে আমি কাজ করব। সাপোজ আমার মার্কেট সাইজ যদি 1 কোটি লোকের হয়, সেক্ষেত্রে আমি কত পার্সেন্ট লোকের জন্য আমি এই বিজনেসটা করব, সেটা হচ্ছে আমার টার্গেট মার্কেট শেয়ার। সো সেক্ষেত্রে হতে পারে 10%, 20%, 50%, 60%। সো এক্ষেত্রে আমি যখন মার্কেট সাইজ ডিটারমাইন করব, দেন টার্গেট মার্কেট শেয়ার ডিটারমাইন করব, দেন আমার চলে আসলো অটোমেটিকলি আমার ভলিউম, যে আমি কতটুকু ভলিউম। সাপোজ আমি যদি 1 লাখ আমার হয় মার্কেট সাইজ, সেক্ষেত্রে 60% যদি হয় 60,000 পিসেস আমার ভলিউম যাবে। সেটাকে আমি বলতেছি এখানে আমার সেলস ফোরকাস্ট ইন টার্মস অফ ভলিউম। সো আমি এই সেলস ফোরকাস্টটাকে ইন টার্মস অফ ভলিউম যদি আসে, সেক্ষেত্রে আমার প্রাইস ডিটারমাইন করতে হবে যে আমার এই প্রোডাক্টের প্রাইস কত, কাস্টমার আমার এই প্রোডাক্টটা কত দামে কিনবে, সে রেভিনিউটা ডিটারমাইন করতে হবে। এবং সেই রেভিনিউটা জেনারেশনের জন্য আমরা যে প্রোডাক্টটা প্রিপেয়ার করব, যে প্রোডাক্টটা সেল করব, ওই প্রোডাক্টের প্রাইসটাকে আমরা বলতেছি কস্ট অফ গুডস সোল্ড। সো আমার বিক্রিত পণ্যের দাম। সো ওই কস্ট অফ গুডস সোল্ড আমরা ডিটারমিনেশন শিখবো। এবং আমার এই প্রোডাক্টটা যে আমি লঞ্চ করলাম, আমার সেই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিস লাগবে। সো সেই প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর মিডিয়াটা কি হবে, প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিরকম হবে, সেটাকে আমরা বলতেছি মার্কেটিং এক্সপেন্ডিচার। এবং আমি বিলিভ করি যারা এখানে আজকে জয়েন করেছে সবাই আমরা বিজনেস নলেজ আছে, সবাই আমরা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, জানি। সো আমরা প্রত্যেকটা টার্মসের ডেফিনেশনে যাচ্ছি না, বাট আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে কভার করতে। সো ইনক্রিমেন্টাল ওভারহেড, আমি আমার এক্সিস্টিং বিজনেস সেটআপ আছে। সো নতুন কোনো প্রোডাক্ট আমি যখন ডেভেলপ করব, আমাকে চিন্তা করতে হবে আমার নতুন এডিশনাল ওভারহেড কত লাগলো, সেটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ওভারহেড। এবং আমার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস যদি আমি বলি, আমার সেই প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য বা সেই প্রোডাক্টটা প্রিপেয়ার করার জন্য আমার ফ্যাক্টরি সেটআপ লাগবে, মেশিনারিজ লাগবে, ডিস্ট্রিবিউশনের জন্য ডিস্ট্রিবিউশন ভেহিকল লাগবে। সো টোটাল আমার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে, এবং সেটা রিটার্ন কি হবে, সেই রিটার্নের মেথোডোলজি নিয়ে আজকে আমরা আলোচনা করবো। সো লেটস মুভ ইনটু আওয়ার প্রাইসিং রেভিনিউ। তো আমি যদি আবারও রিপিট করি, আপনারা মাথায় রাখবেন জিনিসটা, আমার প্রথমে প্রত্যেকটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য মার্কেট সাইজ ডিটারমাইন করতে হবে, দেন টার্গেট মার্কেট শেয়ার ডিটারমাইন করতে হবে। মার্কেট শেয়ার ডিটারমাইন করলে আপনার ভলিউমটা আমরা পেয়ে গেলাম। সেই ভলিউমটাকে আমরা কিভাবে এখন টাকায় রূপান্তর করব, সেই জিনিসটা দেখবো। সো আমার এই ভলিউমটা থেকে আমি রেভিনিউ জেনারেট করবো। সো রেভিনিউ বলতে এখানে কি বোঝায়, আমার বিজনেসে যদি কোনো টাকা আসে বা কেউ যদি আমাকে টাকা দেয়, এনি সর্ট অফ মানি যদি ইনফ্লো হয়, সেটাকে আমি রেভিনিউ বলতে পারবো না। রেভিনিউর সুন্দর একটা ডেফিনেশন হচ্ছে, সেটা রেভিনিউ ইজ সামথিং দ্যাট ইজ মানি জেনারেশন ফ্রম নর্মাল বিজনেস অপারেশন। আমি যেমন কসমেটিক্স এর প্রোডাক্ট, কসমেটিক্স অথবা হেয়ার অয়েলের বিজনেস করি, কেউ যদি আমার এটার বিনিময় মূল্য দেয়, যেটা হচ্ছে আমার কোনো তেল কিনে, আমার কোনো কসমেটিক্স কিনে যদি সে আমাকে টাকা দেয়, সেটা হবে আমার রেভিনিউ। বাট আমার যদি নর্মাল আমার সারপ্লাস মানি যদি আমি ব্যাংকে রাখি, সেক্ষেত্রে আমার ফাইন্যান্স ইনকাম হতে পারে। অথবা আমি কোনো অ্যাসেট সেল করে, আমার কোনো পুরোনো স্ক্র্যাপ সেল করে আমি টাকা আসতে পারে, সেই জিনিসগুলো আমার ইনফ্লো হতে পারে, বাট দ্যাটস আর নট মাই রেভিনিউ। সো এখানে রেভিনিউ আর ক্যাশ ইনফ্লো দুইটার মধ্যে খুব সুন্দর আপনারা চিন্তা করতে হবে যে আমি প্রোডাক্ট বিক্রি করে আমার নর্মাল বিজনেস অপারেশনের
থ্রুতে যে জিনিসটা আসবে সেটাই হচ্ছে আমার রেভিনিউ। সো রেভিনিউ আসার জন্য আমি প্রথমে ডিটারমাইন করতে হবে যে আমার প্রাইসটা কি হবে। আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, সাপোজ আমি ধরে নেই যে আমি কোনো হেয়ার অয়েল লঞ্চ করব, সেক্ষেত্রে আমার এই হেয়ার অয়েলটা কিরকম হবে, এটা কি ইউনিক হেয়ার অয়েল হবে, নাকি এটা এক্সিস্টিং প্রোডাক্টের আমার মডিফিকেশন হবে, নাকি না আমার এটার কোনো নতুন কোনো ভ্যালু এডিশন হবে। সাপোজ আমরা কিছুদিন যেটা হয়েছে আমাদের একটা প্রোডাক্ট আছে রেড কিং, আপনারা জানেন। সে রেড কিং প্রোডাক্টটা কি হয়, সে রেড কিং প্রোডাক্টটা হচ্ছে একটা ইউনিক প্রোডাক্ট, যেটা আপনার আহ মাথা ঠান্ডা রাখে, এটা গরমকালে বেশি চলে। সো এটার একটা ইউনিক ভ্যালুয়েশন আছে। সো আমাদের সেই প্রোডাক্টের প্রাইসিংটা কি হবে, বা আমরা যে জিনিসটা চিন্তা করছি আমরা লঞ্চ করব, সেই জিনিসের প্রাইসিংটা কি হবে। সো প্রাইসিং যদি আসি, সেক্ষেত্রে সেটাকে আমরা বলি এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো আমরা প্রাইসিংটা যদি প্রপারলি সুন্দরভাবে না করতে পারি, সেট করতে না পারি, তাহলে আমার প্রপার রেভিনিউ জেনারেশন হবে না। রেভিনিউ জেনারেশন না হলে আমার প্রফিট হবে না, কন্ট্রিবিউশন আসবে না। সো এমআরপি ডিটারমিনেশনের ক্ষেত্রে আমাদের পাঁচটা জিনিস হচ্ছে মোস্ট কমনলি ইউজ ইন দিস ওয়ার্ল্ড। আমাদের কি হয়, কস্ট প্লাস প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিং, প্রাইস স্কিমিং, পেনিট্রেশন প্রাইসিং এন্ড ভ্যালুয়েশন প্রাইসিং। প্রত্যেকটার আমি আলাদা আলাদা করে ব্যাখ্যা দিচ্ছি। আপনারা যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করবেন, আপনারা যখন কেস প্রেজেন্টেশনে আসবেন, অবশ্যই এমআরপি একটা সেট করতে হবে। সেই এমআরপি কি কারণে সেট করলেন সেই জিনিসটা কিন্তু আপনাদের এক্সপ্লেন করতে হবে। সো মোস্ট কমনলি হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং, যে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে 10 টাকা লাগলো, সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে যে আমি প্রফিট করতে চাই 2 টাকা মার্কআপ, যেটাকে আমি প্রফিট করতে চাই সেটাকে বলি মার্কআপ। সো প্রোডাক্ট কস্ট যদি হয় 10 টাকা হয়, আমি প্রফিট যদি 2 টাকা করতে চাই, এবং গভর্নমেন্টকে আমার ভ্যালুয়েটেড ট্যাক্স দিতে হবে, যেটাকে আমরা বলি ভিএটি, অথবা সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হবে, এসডি দিতে হবে, সেগুলো বাদ দেওয়ার পরে আমি কোম্পানিতে 2 টাকা প্রফিট চাই। সেক্ষেত্রে ভ্যালু আমার যদি ব্যাট 1 টাকা হয়, এসডি 1 টাকা হয়, তাহলে 10 টাকা প্লাস 2 টাকা প্লাস 2 টাকা, তাহলে আমার 14 টাকা কমে বিক্রি করলে আমার টার্গেট যে প্রফিট 2 টাকা সেটা আসবে না। সো এই মেথোডোলজিটা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং। কম্পিটিটিভ প্রাইসিং মিনস আপনি একটা যে প্রোডাক্ট বানালেন, যে প্রোডাক্টটা আমার অন্যান্য কোম্পানির কাছে আছে বা এক্সিস্টিং, এটা এক্সিস্ট করে। তো সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে ওই কম্পিটিটরের প্রাইস যদি 10 টাকা হয়, আপনার প্রোডাক্ট বানাতে যাই লাগুক, আপনি 10 টাকার বেশি যদি প্রাইস সেট করেন, এই প্রোডাক্ট চলবে না। সো আপনার এই প্রোডাক্ট কেউ কিনবে না, কারণ আপনার প্রোডাক্টের যে বেনিফিট পায় বা কনজিউমার যে আপনার তার যে স্যাটিসফ্যাকশন লেভেল সেটা এবং অন্যান্য কোম্পানির প্রোডাক্ট সেম সে পায়, বেনিফিট পায়, বা সে যা চায় সে জিনিসটা পায়। সো আপনার প্রোডাক্ট সে কেন কিনবে। সো কম্পিটিটর প্রাইসিং মিনস হচ্ছে আপনি কম্পিটিটরের যা প্রাইস থাকবে সেই প্রাইসটা সেট করবেন। প্রাইস স্কিমিং, প্রাইস স্কিমিং মিনস, স্কিমিং শব্দটা আপনি জানেন যে যেটা হচ্ছে শর্ত তোলা। সো আপনার এরকম একটা প্রোডাক্ট ইনোভেশন যদি হয় যে আপনার প্রোডাক্টটা ইউনিক প্রোডাক্ট, বা আপনার প্রোডাক্টের কোনো বেনিফিট দিল মোস্টলি, যেটা বাজারে আর কারো নাই, এবং এটা দ্রুত অন্য কম্পিটিটররা ফলো করতে পারে, সেই জিনিসটা হবে আপনার প্রাইসটাকে এমন ভাবে সেট করবেন যাতে দ্রুত আপনি মার্কেটের পুরো প্রফিটটাকে আপনি নিয়ে নিতে পারেন, এবং ওই প্রফিটটা পরবর্তীতে যখন কম্পিটিটর তাদের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবে, তখন আপনার প্রাইসটাকে আস্তে 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 কমাবেন। সো সেটাকে বলে প্রাইস স্কিমিং। পেনিট্রেশন প্রাইসিং, দ্যাট মিনস আমরা অনেক সময় আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করার পরে যদি কম দামে দেই, সবাই কিনে। আপনারা খেয়াল করবেন যে প্রোডাক্ট যখন ডিসকাউন্টে চলে, আমাদের ইম্পালস বাইং হয়। দ্যাট মিনস আমাদের প্রোডাক্ট না লাগলেও আমরা প্রোডাক্ট কিনি, দোকানে যদি কোনো ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা কিনি। সো আপনি যদি এরকম করেন যে আপনার কম্পিটিটর 10 টাকায় আছে, বা আপনি 9 টাকায় বা 8 টাকায় আসলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার প্রোডাক্ট সেলের ভলিউমটা বেড়ে যাচ্ছে, আপনি মার্কেট শেয়ারটাকে দ্রুত গ্র্যাব করতে পারছেন। এবং আপনার আরেকটা মেথোডোলজি হচ্ছে ভ্যালু বেসড প্রাইসিং। ভ্যালু বেসড প্রাইসিং মিনস আপনি একটা কাস্টমারকে জিজ্ঞেস করলেন যে আপনার এই প্রোডাক্টটা সে কত দিতে রাজি আছে। সো কাস্টমার যে টাকা দিতে রাজি আছে, হোয়াট এভার ইউর কস্ট ইট ইজ, আপনার কস্ট সেখানে কোনো মুখ্য বিষয় না। আপনার কাস্টমার দিতে যত টাকা রাজি আছে, বা সেই সার্ভিসটা পেতে যে টাকা রাজি আছে, সাপোজ আপনি যদি এরকম হয়ে থাকে যে আপনি কোনো আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করলেন, বাট সেই প্রোডাক্টের প্যারালাল অন্য একটা অ্যাসোসিয়েটেড প্রোডাক্ট আছে, বাট আপনার সেই প্রোডাক্টের প্রাইস কিরকম হবে, ভ্যালুটা দিবে আপনার কাস্টমার, কাস্টমার বিলিভ করতে হবে যে এই টাকাটা হবে। সো এই যে মেথোডোলজি, আই বিলিভ যে আপনারা অনেক ভালো জানেন।
আমাদের ফাইন্যান্স টার্ম বা মার্কেটিং টার্ম যেটাই বলি, আপনারা অবশ্যই এই জিনিসগুলো মার্কেটে অ্যানালাইসিস করবেন, আপনারা বই পড়বেন, ইন্টারনেট দেখবেন, যে আপনারা কোন প্রোডাক্টটা লঞ্চ করছেন, কোন প্রোডাক্টটা ডেভেলপ করছেন, এবং সেটা প্রাইসিং স্ট্র্যাটেজি কি হবে সেটা আগে ডিটারমাইন করা। কারণ আপনি যদি সঠিক প্ল্যান না করতে পারেন, আপনার এমআরপি টা ঠিকভাবে সেট না করতে পারেন, আপনার প্রাইস না করতে পারবেন, প্রোডাক্ট ডেভেলপ করে কিন্তু আপনি মার্কেট শেয়ার অ্যাকোয়ার করতে পারবেন না বা মার্কেট শেয়ার নিতে পারবেন না। কারণ আপনার এমআরপি টা প্রাইসিংটা যতটা জরুরি, আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট যতটুকু জরুরি, প্রাইসিং তার চেয়ে আরো বেশি জরুরি। সো আপনি এমআরপি যখনই সেট করবেন, সেটা আমি প্রথমে বলেছি যে কস্ট প্লাস প্রাইসিং, যখন বলেছি যে আপনি মার্কআপটা সেট করবেন, আপনাকে গভর্নমেন্টকে ব্যাট দিতে হবে, এসডি দিতে হবে। ব্যাটটা আমরা আসলে দেই না। ব্যাটটা হচ্ছে ভ্যালুয়েটেড ট্যাক্স, সেটা কাস্টমার দেয়। আমাদের প্রোডাক্ট যদি কোনো কাস্টমার কিনে, সেক্ষেত্রে আমরা দিই। বাট আমি যেহেতু বলে আসছি যে আমার এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওই প্রাইসের বেশি কেউ বিক্রি করতে পারবে না। আপনি যে প্রাইসটা সেট করবেন, সেই প্রাইসের বেশি কেউ বিক্রি করতে পারবে না। দ্যাট মিনস ইট ইজ ইনক্লুসিভ অফ ইউর অল ট্যাক্সেস এন্ড অল অফ দিস গভর্নমেন্ট ডিউটিজ এন্ড এভরিথিং। সো আপনি সেলস করতে গেলে, আপনি যদি চিন্তা করেন যে আমি প্রোডাক্টটা সেল করতে যাব, অটোমেটিকলি হয়ে যাবে, সেটা না। সেটার জন্য আপনার লজিস্টিক লাগবে, আপনার সেলস ফোর্স লাগবে, আপনার ডিস্ট্রিবিউটর, কোন চ্যানেলে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন। সাপোজ মেডিকো ডিস্ট্রিবিউটর চ্যানেলে বিক্রি করে, যে আমরা প্রোডাক্টটা ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিই, ডিস্ট্রিবিউটর সেটা রিটেলারকে পৌঁছায়, এবং রিটেলার থেকে আমাদের এন্ড কাস্টমার পর্যন্ত যায়। সো এই চ্যানেলটা, আপনার এই সাপ্লাই চেইনটা কি রকম হবে, সেই মডেলটা আপনাকে ডেভেলপ করতে হবে। আপনার নতুন প্রোডাক্টটা কিভাবে যাবে, সেখানে আমাদের কস্ট ইনভলভমেন্ট আছে, সেটা আপনি কত পার্সেন্ট দিবেন। আপনি সেখানে ডিস্ট্রিবিউটর রিটেল দুই ভাগে ভাগ করবেন, নাকি একটা স্ল্যাবে আপনি ভাগ করবেন, সেই জিনিসটা আপনাকে ডিটারমাইন করতে হবে। সো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু আবার রিক্যাপ করব। সো আপনারা জাস্ট আপনি নোট নিতে পারেন এখানে। তো আপনার এই সেলস করতে যে আমার সেলস এর জন্য ডাইরেক্ট কস্ট কি হলো, ডাইরেক্ট কস্ট আমার থাকতে পারে যে আমার ডিস্ট্রিবিউটর মার্জিন, রিটেল মার্জিন, সেলস লিড, ইনিশিয়েটিভ, ইনসেনটিভ। এগুলো হতে পারে যে আমি ইনিশিয়েটিভ, একটা আমার সেলস কে পেনিট্রেট করার জন্য আমি একটা কাস্টমার অফার দিলাম, যে একটার সাথে একটা ফ্রি বগু, যেটা এখন খুব মোস্টলি নন। আমরা এখন সব জায়গায় দেখি বগু অফার, দ্যাট মিনস বাই ওয়ান গেট ওয়ান। সো আপনার বাই ওয়ান গেট ওয়ান মিনস আপনি একটার প্রাইস দিবেন আর একটা কোম্পানি ফ্রিতে দিবে। সো ওই প্রোডাক্টের কস্টটা হচ্ছে আপনার জন্য রেভিনিউ জেনারেশন কস্ট। সো আপনার অল ডিস্ট্রিবিউটর মার্জিন, রিটেলার মার্জিন, সেলস পিপল এর আপনার স্যালারি, সেলস পিপল আমি এখানে সেলস ফোর্স মিন করছি, যাদেরকে নাকি আমরা বলি আহ, আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ, অথবা আপনারা দেখেন যে দোকানে দোকানে যায় যায় বিল কাটে, সো তাদেরকে বলা হয় আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ। তাদের স্যালারি, রেভিনিউ এক্সপেন্ডিচার, রেভিনিউ ডাইরেক্ট এক্সপেন্ডিচার অথবা সেলস রেভিনিউ, সেলস রিলেটেড এক্সপেন্ডিচার মিনস আপনার সেলস করতে গেলে যা যা ডাইরেক্ট খরচটা হয়, যদি আমি ওই সেলসটা না করি, আমার সেখানে কোনো খরচ হবে না। দ্যাট মিনস আমার সেই সব খরচ যেগুলো ডাইরেক্টলি রিলেট করতে পারি, যে আমার সেলস এর সাথে রিলেটেড, অল এক্সপেন্ডিচার উইল বি এক্সক্লুডেড ফ্রম এমআরপি এন্ড ট্যাক্স এন্ড ভ্যাট। সো এভরিথিং বাদ দেওয়ার পরে আমার যেটা নেট থাকবে, দ্যাট মিনস আমি নিচে ফর্মুলাটা দিয়ে দিয়েছি, রেভিনিউ ইকুয়াল টু এমআরপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সেলস রিলেটেড এক্সপেন্ডিচার, যেগুলোকে আমরা সেলস এর সাথে ডাইরেক্টলি লিংক করতে পারবো। তো আমি রেভিনিউ পেয়ে গেলাম, রেভিনিউর সাথে এই রেভিনিউ জেনারেশনের জন্য আমার প্রোডাক্টটা যে ডেভেলপ করলাম, সেই প্রোডাক্টটা কিন্তু আমাকে বানাইতে হবে, প্রিপেয়ার করতে হবে। সো সেই প্রোডাক্ট বানানোর জন্য আমি কস্টটাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডাইরেক্ট কস্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট হচ্ছে যেটা আমি ডাইরেক্টলি রিলেট করতে পারি না প্রোডাক্টের সাথে। সাপোজ আমি যদি একটা হেয়ার অয়েল লঞ্চ করতে চাই, অথবা কোনো কসমেটিক্স লঞ্চ করতে চাই, সেক্ষেত্রে দুই ধরনের প্রোডাক্ট থাকবে। একটা হচ্ছে আমার র মেটেরিয়াল, দ্যাট মিনস হেয়ার অয়েলের ক্ষেত্রে তেল, আপনি যেটা ভিতরে লিকুইড দেখতে পান, সেটা হচ্ছে আমার র মেটেরিয়াল। এবং উপরে যে জিনিসটা র মেটেরিয়ালটা যেটা ক্যারি করে, আমরা বোতল যেটাকে বলি, সেটাকে হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়াল। তো প্যাকেজিং ম্যাটেরিয়ালের মধ্যে আপনার বোতল আছে, আপনার কার্টুন, ইনার কার্টুন আছে, আউটার কার্টুন আছে, সিএফসি, আমার 36টা
প্যাকে একটা মানে আমার কার্টুন হয় বা প্যাক সাইজ হয়, সেটাকে আমরা বলতেছি সিএফসি। এটা রেপিং থাকতে পারে সবকিছু। সো আপনারা যে প্রোডাক্টটা ডেভেলপ করবেন সেই প্রোডাক্টের কস্টটাকে দুই ভাগে ভাগ করবেন, কোনটা আপনার র মেটেরিয়াল, কোনটা আপনার প্যাকেজিং মেটেরিয়াল। অথবা আপনি যদি এমন কোনো জিনিস আনেন যেটার আসলে কোনো আরএনপিএম, আমি র মেটেরিয়াল এবং প্যাকেজিং মেটেরিয়ালকে আলাদা করতে পারি না, সে পুরোটাই হবে র মেটেরিয়াল, দ্যাটস গুড। সো আপনারা প্রোডাক্টের প্রত্যেকটা পার ইউনিট কস্ট অথবা আপনারা একটা অ্যাক্টিভিটি কস্ট হতে পারে, সব রকম হতে পারে। সো আপনারা এই মেথোডোলজি গুলা সব জায়গায় পাবেন, বাট কি পয়েন্ট গুলো হচ্ছে আপনাকে ভাগ করতে হবে, প্রোডাক্টের কস্টটাকে ভাগ করতে হবে, যে ডাইরেক্ট কস্ট কোনটা, ইনডাইরেক্ট কস্ট কোনটা। ডাইরেক্ট কস্ট হচ্ছে যে আমার আরএনপিএম আমি এক্সপ্লেন করলাম, এবার আমার আসি লেবারে, সে প্রোডাক্টটা আমার হইতে পারে ফুললি অটোমেটিক মেশিনে প্রিপেয়ার করা, বাট তারপরও আমার যে ওই সেট আপটা করার জন্য আমার কিছু পরিমাণ লোক লাগবে, যেগুলো ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেবল টু মাই দ্যাট প্রোডাক্ট, প্রডিউস প্রোডাক্ট। সো ওখানে আমি ওটাকে লেবার বলছি। দেন আমি আসি ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। আমার যদি কোনো ধরনের কোনো মেশিন সেটআপের পাওয়ার অথবা অন্যান্য কোনো খরচকে আমি যদি ডাইরেক্টলি অ্যাসোসিয়েট করতে পারি আমার ফর দ্যাট প্রোডাক্ট, ওটা হবে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। অথবা এমন হতে পারে যে আমার কোনো লজিস্টিক সাপোর্ট নাই, আমার মেশিনারি নাই, আমার ফ্যাক্টরিতে জায়গা স্বল্পতা। সো আমি এটাকে থার্ড পার্টি বা টোল ম্যানুফ্যাকচারিং করতে পারি, যে অন্য যারা এটাতে এক্সপার্ট তাদেরকে দিয়ে বানিয়ে আনতে পারি, বানিয়ে এনে বলতে পারি যে পার ইউনিট তোমাকে আমি 5 টাকা করে দেবো, সে আমাকে বানিয়ে তার ফিনিশ প্রোডাক্টটা দিতে পারে, আমি ব্র্যান্ডিং করতে পারি, আমি সেল করতে পারি। এটাকে বলি আমরা টোল ম্যানুফ্যাকচারিং। অথবা আমার প্রোডাক্টের পার্সিয়াল আমি অন্য আরেকটা কাজ আমি ফ্যাক্টরিকে দায়িত্ব দিতে পারি, দ্যাট মিনস অন্য প্রোডাক্ট আমাকে বানিয়ে দিবে, আমি সেটা সেল করব। তাহলে সেক্ষেত্রে হয় থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং। সো অল দি ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড কস্ট হবে আমার ডাইরেক্ট কস্ট অফ সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। ইনডাইরেক্ট কস্ট মিন্স আমার ফ্যাক্টরিতে মাল্টিপল প্রোডাক্ট প্রডিউস হয়, সেক্ষেত্রে আমি ওই কস্টটাকে ভাগ করব সবগুলো প্রোডাক্টে, বেসিস হতে পারে ভলিউম, বেসিস হতে পারে কন্ট্রিবিউশন। সো এই সবকিছুই আপনার উপর ডিপেন্ড করবে যে আপনার কস্ট অ্যালোকেশন মেথোডোলজিটা কি হবে। তো ওটাকে আমরা বলতেছি ইউটিলিটিস। এবার আমার যে ফ্যাক্টরি ম্যানেজার আছে বা ওয়ার হাউস ম্যানেজার আছে বা ওখানে অ্যাসোসিয়েটেড যে অ্যাডমিনের লোক আছে, সেগুলোকে আমি যদি অ্যালোকেট করি সেটাকে আমি ফ্যাক্টরি ওভারহেড বলছি। সো আমার এই টোটাল কস্ট, কোনো কস্টকেই আমরা সেখানে ইগনোর করতে পারবো না, সব অ্যাসোসিয়েটেড কস্টকে আমরা আমরা সেই কস্ট ক্যালকুলেশনে, কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশনে প্লাগ করব, সেটাকে ভাগ করব ডাইরেক্ট কোনটা, ইনডাইরেক্ট কোনটা। সো এই হলো আমার কস্ট অফ গুডস সোল্ড। সো এবার আমি রেভিনিউ পেলাম, কস্ট অফ গুডস সোল্ড পেলাম, তাহলে এই দুইটা জিনিস আমাকে দিল কি? তো আমাকে দিল কন্ট্রিবিউশন, এটাকে আমি বলতেছি কন্ট্রিবিউশন। দ্যাট মিনস আমি কত টাকা লাভ করলাম। লাভ মিনস এটা আমার আসলে লাভ না, স্পেসিফিক্যালি এটা হচ্ছে কন্ট্রিবিউশন বলতেছি। আপনারা দেখবেন যদি ভাগ দেখেন, প্রফিট এন্ড কন্ট্রিবিউশনের মধ্যে সূক্ষ্ম একটা ভাগ আছে। আমরা যখন কন্ট্রিবিউশন বলি, দ্যাট মিনস আমি ওই প্রোডাক্টটা সেল না করলে যেই কস্টটা আমার হবে না, সেই কস্টটাকে বাদ দেওয়ার ফলে রেভিনিউ থেকে, সেটাকে আমি বলতেছি কন্ট্রিবিউশন। দ্যাট মিনস আমার অল অফ দিস ফিক্সড কস্ট গুলা এখানে আসে না। দ্যাট মিনস আমি রেভিনিউ থেকে যদি অল ভেরিয়েবল কস্ট বাদ দিই, সেটাকে আমি বলতেছি কন্ট্রিবিউশন। এবং আমি ওই গ্রস কন্ট্রিবিউশন বা জিসি যেটা বলতেছি, সেটা থেকে যদি আমি অল মার্কেটিং এক্সপেন্ডিচার এবং আমার স্যালারি, ওভারহেড, হেড অফিস এক্সপেন্ডিচার, রেন্ট, অল অফ দিস ট্রান্সপোর্টেশন কস্ট সবগুলো বাদ দিই, সেটাকে আমি বলতেছি নেট কন্ট্রিবিউশন। সো আমার এই কন্ট্রিবিউশনটি অ্যামাউন্টই হচ্ছে আমার রিটার্ন, আমি প্রোডাক্ট সেল করে কি পেলাম। কারণ আমি এই প্রোডাক্টটা সেল করার কারণে আমার এটা ইনক্রিমেন্টাল দিয়েছে, বাট আমি যদি এটা সেল না করি আমার প্রোডাক্ট হবে না, বাট ফিক্সড কস্ট গুলো কিন্তু আমার ফিক্সড কস্ট থাকবে। তো আমরা সবসময় চিন্তা করি কন্ট্রিবিউশন কি। কন্ট্রিবিউশন মিনস হচ্ছে আমি ওই প্রোডাক্ট সেল করে আমি কত টাকা পেলাম। ওকে, নাও আমি কন্ট্রিবিউশন পেয়ে গেলাম। আমি প্রথমে আসলাম, যে প্রথমে আমি চিন্তা করলাম, আমি আবার যদি রিক্যাপ করি, আমার মার্কেট সাইজ, দেন আমার টার্গেট মার্কেট শেয়ার, দেন আমার এমআরপি, আমার এমআরপি দিল রেভিনিউ, আমার রেভিনিউ থেকে আমি সিওজিএস বাদ দেওয়ার পরে আমি পেলাম কন্ট্রিবিউশন। নাও আমি যদি, আমি প্রত্যেকটা কোম্পানির একটা জিসি পার্সেন্টেজ, দ্যাট মিনস আপনি কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস রেভিনিউ, আপনার পার্সেন্টেজ যেটা পেলেন, সাপোজ আপনার এই কন্ট্রিবিউশনটা যদি 5% হয়, আপনি ধরেই নিলেন যে আমার ব্যাংক ইন্টারেস্ট রেট যদি 8% বা 10% হয়, বা অন্যান্য মার্কেটে আমার কত পার্সেন্ট বিজনেসে শেয়ার করবে, আপনি কারো থেকে দাম নিলেন, সে কত পার্সেন্ট ইন্টারেস্টে আপনাকে লোন দিল,
বা কত পার্সেন্ট প্রফিট চায় সেটাকে বলে আমরা টার্গেট প্রফিট পার্সেন্টেজ। সো ওই পার্সেন্টেজটা যদি ডিজায়ার লেভেলে না আসে সেক্ষেত্রে আমাকে আবার রিলোক করতে হবে, রিএভালুয়েট করতে হবে আমার অ্যাজাম্পশন গুলোকে, যে আমার এমআরপিটাকে একটু ইনক্রিজ করা যায় কিনা বা ডিক্রিজ করা যায় কিনা আমি জিসি কে ইমপ্রুভ করার জন্য। অথবা আপনার চিন্তা করলেন যে আমি যদি বেশি প্রাইস রাখি তাহলে আমার বেশি প্রোডাক্ট মানুষ কিনবে না, আমার কম মার্কেট শেয়ারে করা হবে। সো আমি মার্কেট শেয়ারটাকে আরো বাড়ানোর জন্য আমি এমআরপিটাকে অ্যাডজাস্ট করতে পারি, অথবা আমার ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে চেঞ্জ করতে পারি। সাপোজ যদি ম্যানুয়াল থাকে সেটাকে অটোমেট করতে পারি। আমি যদি কম প্রোডাক্ট হয় আমার লস বেশি হবে, সেক্ষেত্রে আমি বাল্ক প্রোডাকশনে যেতে পারি। আমার ওন প্রোডাকশনে যদি বেশি হয় আমি সেক্ষেত্রে থার্ড পার্টিতে যেতে পারি। থার্ড পার্টি যদি বেশি হয় আমি সেক্ষেত্রে ওন প্রোডাক্ট ওন প্রোডাকশনে নিয়ে আসতে পারি। সো এই পারমুটেশন কম্বিনেশন করে আপনাকে বেস্ট রিটার্নটা এনশিওর করতে হবে। এখানে আমি বলতেছি আপনাকে রিভ্যালুয়েশন অফ অ্যাজাম্পশন, আপনি যত অ্যাজাম্পশন নিলেন, ফার্স্ট ইনিশিয়ালি আমরা চিন্তা করেছি আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করব, সেই প্রোডাক্টের মার্কেট সাইজ কত, দেন টার্গেট, দেন এমআরপি রেভিনিউ, দেন সিইউজি, দেন আমাকে কন্ট্রিবিউশন দিল। সো আমি কিন্তু ইতিমধ্যে একদম সিএফও হয়ে গেছি, যারা শুনছেন তারা কিন্তু সবাই এখন সিএফও। কারণ একটা ফাইন্যান্স ফাইন্যান্স একটা কোম্পানি সেফগার্ড হচ্ছে ফাইন্যান্স, সেই টিম সেফগার্ড মিন্স আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা যেন আপনার যেন ব্যর্থ না হয়, আপনার প্রফিটটাকে যেন এনশিওর করা যায়, আপনার অ্যাসেটটাকে যেন প্রোটেক্ট করতে পারেন। সো এই রোলটাই অ্যাকচুয়ালি ফাইন্যান্স পিপলরা রান করে, সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের কাজ কিন্তু তাই। সো আপনারা এর মধ্যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে ফেলেছেন, প্রাইসিং করে ফেলেছেন, কস্ট অফ গুডস ডিটারমাইন করে ফেলেছেন, কন্ট্রিবিউশন ক্যালকুলেট করে ফেলেছেন অথবা মেজার করে ফেলেছেন। সো আই ক্যান টেল ইউ দ্যাট ইজ এভরিবডি নাও অ্যাজ সিএফও। নাও কাম টু দিস মাই ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মিনস আমি যে প্রোডাক্টটা লঞ্চ করব সেই প্রোডাক্টের আমার লজিস্টিক কস্ট কি হবে। লজিস্টিক কস্ট মিনস আমার এই প্রোডাক্টটা বানাতে মেশিনারিজ কোত্থেকে আনবো, আমার ফ্যাক্টরি সেট আপ কোথায় দেব, আমার ট্রান্সপোর্টেশন কি হবে, আমার ওয়্যার হাউস লাগবে কিনা নাকি আমার এক্সিস্টিং ওয়্যার হাউস হবে, সবকিছু আমি এখন ইনভেস্টমেন্টে যাব, যে আমার কত টাকা ইনভেস্ট করতে হবে। সে কত টাকা ইনভেস্ট করতে হবে এই টার্মটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স। সো ক্যাপেক্স হলো যে আমি যে ইনভেস্টমেন্টটা করলাম, আমি আজকে একটা মেশিনারি জানলাম অথবা আমি হেয়ার অয়েল লঞ্চ করব বা কসমেটিক্স কোন একটা লঞ্চ করব। সো এই প্রোডাক্টটা বানানোর জন্য আমার মাল্টিপল মেশিনারিজ লাগবে। সাপোজ আমার কোকোনাট অয়েল কে প্রিপেয়ার করার জন্য ক্যাশিং মেশিন লাগবে, আমার পিউরিফিকেশন লাগবে, আমার মিক্সিং মেশিন লাগবে, আমার প্যাকেজিং ম্যাটেরিয়াল তৈরি করার জন্য প্যাকেজিং মেশিন লাগবে, টিউব প্রিপারেশন মেশিন লাগবে, বটল প্রিপারেশন মেশিন লাগবে, ক্যাপ প্রিপারেশন মেশিন লাগবে। প্রত্যেকটা ইচ এন্ড এভরি লাইন আইটেম আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোর মেশিনারিজ এর প্রাইস কত, সেট আপ কস্ট কত, আপনার সবকিছু সেগুলো দেখতে হবে। সেই টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে আমরা বলতেছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আমার ক্যাপেক্স। সো সেই ক্যাপেক্সটা আমার কত বছর আমার রান করবে, মেশিনারিজ এর প্রত্যেকটার একটা ইউজফুল লাইফ আছে। সো আমার এই মেশিনারিজটা কি 5 বছর যাবে, 10 বছর যাবে, 2 বছর যাবে, 3 বছর যাবে, এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্টের লাইফ সাইকেল কতদিন। সাপোজ আমি যদি একটা প্রোডাক্ট লঞ্চ করি সেটা যদি শুধুমাত্র 3 বছরের জন্য করি, সাপোজ আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম সেটা আমি জানি যে 3 বছর পরে অবসোলেট হয়ে যাবে। সাপোজ টেকনোলজির কথা যদি চিন্তা করেন, যে আমরা মোবাইল যখন লঞ্চ করে তখন চিন্তা করে যে এটা ইউজফুল লাইফ কতদিন হবে, 5 বছর, 6 বছর। আবার চিন্তা করতে হবে আমার টেকনোলজিটা কিরকম আসছে। আবার আপনি এখন যেহেতু আমরা যে এনভায়রনমেন্টে বিজনেস করি সেই এনভায়রনমেন্টে সেই প্রোডাক্টটা মানুষ কতদিন নিবে। সাপোজ হ্যান্ড স্যানিটাইজার আমাদের কোভিড এর সময় হাই ডিমান্ড প্রোডাক্ট ছিল, বাট এখন আস্তে আস্তে স্লো। সো আমি যদি জানতাম যে কোভিডটা আমার শেষ হয়ে যাবে 2 মাস পরে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমার প্রোডাক্টের লাইফ সাইকেল হচ্ছে 2 বছর। বাট আমার ওইটার জন্য যে মেশিনারিজ কিনবো সেটার ইউজফুল লাইফ যদি 5 বছর হয়, কখনই আমার রিটার্ন বেনিফিট দিবে না। সো আপনাকে চিন্তা করতে হবে আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হবে এবং সেটার ইউজফুল লাইফ কি হবে এবং প্রোডাক্টের লাইফ সাইকেল কতদিন হবে। তো এই 3টা জিনিস চিন্তা করে আপনাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে। সো ইনভেস্টমেন্ট ইভালুয়েশনের মেথোডোলজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংটা আমরা সুন্দর একটা লাইনে বলতে পারি যে দ্য আর্ট অফ ডিসাইডিং হাউ টু স্পেন্ড ইউর কোম্পানি মানি ওয়াইজলি। আমি একটু আগে আপনাদের সবাইকে আমি সিএফও বলেছি, কারণ আপনি হচ্ছেন কোম্পানির সেফগার্ড।
আপনি একটা ইনভেস্টমেন্ট করার আগে চিন্তা করবেন এটা রিটার্ন কি আসবে, অথবা সেই ইনভেস্টমেন্টটা উঠতে হবে কিনা, কতদিন যাবে, সে ওয়াইজ ডিসিশনটা আপনাকে নিতে হবে। আপনার আপনি একজন সিএফও হয়ে থাকলে আপনার সেটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি, কোর রেসপন্সিবিলিটি, আপনার মানিটা যেন ড্রেন হয়ে না যায়, ওয়েস্টেজ না হয়, এবং সেই টাকাটা যেন আপনাকে রিটার্ন দেয়। সো এটার সবচেয়ে বেস্ট একটা মেথোডোলজি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। সো আপনারা আপনাদের বিজনেস কেসে চিন্তা করবেন যে আপনার ক্যাপিটাল বাজেটিং এর এই যে তিনটা মেথড যেটাকে আমি বললাম, এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আইআরআর এবং পেব্যাক পিরিয়ড, এই জিনিসগুলো আপনারা একটু মানে বই থেকে দেখে নিন, কারণ এটা আমি যতই এক্সপ্লেন করি 1 ঘন্টা আধা ঘন্টা এই জিনিসটা এক্সপ্লেন করা সম্ভব না। দিস ইজ সামথিং লাইক এ ফর্মুলা এন্ড ফর্মুলা ড্রিভেন। সো আপনার এই জিনিসগুলো যখন এনপিভি, এনপিভি মানে কি, নেট প্রেজেন্ট ভ্যালু, আজকে আপনার বন্ধুকে যদি বলেন যে দোস্ত আমাকে 100 টাকা দে, আমি তোকে 2 বছর পরে এই টাকাটা রিটার্ন দেবো, আমি বিলিভ করে কেউ আমাকে দিবে না, আপনাদেরকেও দেবে না, আমাকেও দেয় নাই। সো টাকার একটা সময় মূল্য আছে, সেটাকে বলে আমরা টাইম ভ্যালু অফ মানি। আজকের 100 টাকা আগামী দিনকার 100 টাকা না, সমান না। সো আজকের 100 টাকা আমি যদি ইনভেস্ট করি, সেটা আমি ধরে নিই যে আমি 2 বছর পরে বা 1 বছর পরে 110 টাকা 20 টাকা পাবো। সো আমি যদি কার থেকে ধার নেই 100 টাকা, সে কখনোই এক্সপেক্ট করবে না যে আমি 100 টাকাই পাবো। সো এই জিনিসটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। সো এই যে আমি 110 টাকা বললাম এবং আগামী দিনে 110 টাকা, আজকের দিনে হচ্ছে 100 টাকা, এই যে 10 টাকা, এটাকে বলে ডিসকাউন্ট ফ্যাক্টর। সো এই ডিসকাউন্ট ফ্যাক্টর টোটাল আপনার আউটফ্লো, আপনি ইনভেস্টমেন্ট 100 টাকা করলে সেই জিনিসটা রিটার্ন আপনার 5 বছরে আসবে। সো 5 বছরে যদি আপনার 20 টাকা 20 টাকা করে আসে, 100 টাকা আসবে, বাট ইট ডাজন্ট মিন যে আপনার ইনভেস্টমেন্ট এবং রিটার্ন সমান। কারণ আপনি আগামী 5 বছরে যে 20 টাকা 20 টাকা করে পাবেন, সেটার আজকের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি সমান না। এটা যদি 10% ডিসকাউন্টে করি, তাহলে আপনার এটা 85 টাকার মতো আসবে। সো দ্যাট মিনস আপনি আজকে 100 টাকা ইনভেস্ট করে যদি আপনি 85 টাকা পান, ডিসকাউন্টিং ফ্যাক্টর করে যদি আপনি 100 টাকার বেশি না পান, সেক্ষেত্রে আপনি সেখানে ইনভেস্টমেন্ট করবেন না। এই ক্যালকুলেশনটা কি বলে, নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, আইআরআর। সো আমি যে রিটার্নটা পেলাম সেটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে, আমি যে 80 টাকা বা 120 টাকা পেলাম 100 টাকা ইনভেস্ট করে, এই 20% রিটার্নটাকে, সেটাকে বলে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমার কত পার্সেন্ট রিটার্ন আসলো, আমার সেটা যদি ব্যাংক রেট থেকে বেশি না হয়, বাবা আমার এভারেজ ইনভেস্টমেন্ট থেকে বেশি না হয়, আমি কোনোদিনই ইনভেস্টমেন্ট করব না। এবং পেব্যাক পিরিয়ড, পেব্যাক পিরিয়ড মানে হচ্ছে আপনি যে আজকে ইনভেস্ট করলেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসেবে 100 টাকা বা 120 টাকা 150 টাকা যাই হয়, সেটা আপনার কত বছরে আপনার চলে আসবে টাকাটা, আপনার সেটাকে 5 বছরে আসবে, 10 বছরে আসবে, নাকি 20 বছরে আসবে। সে 5 বছরটা আপনার ক্যাপিটাল মেশিনারিজ এর ইউজফুল লাইফ আছে কিনা। সাপোজ আমরা অনেক সময় দেখবো যে আপনি ইনভেস্ট করলেন 1 কোটি টাকা, বাট এটা রিটার্ন হবে 6 বছরে, তখন আমি চিন্তা করবো যে আমার মেশিনারিজ এর 6 বছর ইউজফুল লাইফ আছে কিনা। যদি মেশিনারিজ এর 6 বছর ইউজফুল লাইফ না থাকে, সেক্ষেত্রে আমি 6 বছর কনসিডার করতে পারবো না। আমি পেব্যাক পিরিয়ড ক্যালকুলেশন করার মানেই হচ্ছে যে আমার ইউজফুল লাইফের মধ্যে আমার রিটার্ন টাকাটা আসবে কিনা। সো এটা হচ্ছে আমার পেব্যাক পিরিয়ড। এবং আমার সেই 5 বছর মেশিনারিজটা ইউজ করার ফলে আমার কত পার্সেন্ট রিটার্ন আসলো, সেটাকে বলে আইআরআর। আর যদি আমি ইন টার্মস অফ নিউমেরিক ভ্যালুতে বলি, সেটাকে আমি বলি প্রেজেন্ট ভ্যালু। সো আপনারা যখন ইভালুয়েট করবেন, আপনারা যখন একটা কেস দাঁড় করাবেন, যদি আমি স্টেপ বাই স্টেপ আবারও যাই, প্রথম হচ্ছে যে আপনার মার্কেট সাইজ ঠিক করা, টার্গেট আপনার মার্কেট শেয়ার ডিটারমিন করা, প্রাইসিং করা, আপনার এমআরপি সেট করা, আপনি কোন মডেলের প্রোডাক্টটাকে আমার কাস্টমারের কাছে পৌঁছাবেন সেই মডেলটা সেট করা, সে ডিস্ট্রিবিউশন চ্যানেলকে সেট করা, প্রোডাক্টের প্রাইস কিরকম হবে, আমার ইম্পোর্ট কস্ট কত হবে, নাকি আমি লোকাল সোর্সিং করব, সেই প্রোডাক্টের কস্ট সিইউজিএস ক্যালকুলেট করা, সিইউজিএস টাকে 2 ভাগে ভাগ করা, আমার আরএম কি হবে, পিএম কি হবে। হচ্ছে কি, আপনি যখন প্রত্যেকটা কাজকে আপনি ভাগ করবেন একটা 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 করে, তখন যদি আপনি পরবর্তীতে, আমার একটা স্টেপ ছিল রিইভালুয়েশন বা রিএসএস। তো তখন আপনি প্রত্যেকটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কোথায় আপনি ইফিসিয়েন্সি আনতে পারবেন। ইফিসিয়েন্সি না আনতে পারলে, আপনি যদি আপনার নিজের কাজকে রিইভালুয়েট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই বেস্ট বেনিফিট পাবেন না। তো আপনার কন্ট্রিবিউশন চলে আসলো, আপনার ইনভেস্টমেন্ট চলে আসলো। নাও
আমি এখানে একটা জিনিস রেখেছিলাম যে মার্কেটিং এক্সপেন্ডিচার এন্ড ওভারহেড। আপনার কন্ট্রিবিউশন পাওয়ার পরে আপনার একটা প্রেজেন্টেশন বা স্লাইড থাকবে যে আপনার মার্কেটিং এক্সপেন্ডিচার গুলো কিরকম হবে। সো সাপোজ আপনি কি অ্যাড দিবেন, টিভিতে অ্যাড দিবেন, নাকি না আপনি ডিজিটাল অ্যাড দিবেন, নাকি আপনি পেপার পত্রিকা অ্যাড দিবেন, না কিরকম আপনি স্যাম্পলিং করবেন। আপনার মার্কেটিং এক্সপেন্ডিচারের ডিটেলস আপনাকে থাকতে হবে আপনার কেস অনুযায়ী, কারণ আপনার একটা টার্গেট কাস্টমারের কাছে কিভাবে ইনফর্ম করবেন, কেউ যদি না জানে আপনার প্রোডাক্টটা কিনবে কিভাবে। সো মার্কেটিং এক্সপেন্ডিচার এখানে থাকতে হবে। ইনক্রিমেন্টাল ওভারহেড বলতে আমি এখানে বুঝিয়েছি যে আপনার যদি সে প্রোডাক্টটা লঞ্চ করার জন্য আপনার একটা ব্র্যান্ড ম্যানেজার থাকতে পারে, আপনাকে ব্র্যান্ড ম্যানেজার বা আপনার সবে সেলস কাজ করার জন্য আপনার ফাইন্যান্সের একজন বিজনেস অ্যানালিস্ট থাকতে পারে, তারপরে আপনার এই ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য আপনার পিপল থাকতে পারে। সবগুলোই আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং প্রত্যেকটা কস্ট আপনাকে কনসিডার করতে হবে টু গেট দ্য বেনিফিট অ্যানালাইসিস। সো সো আমরা এই চার্টটাকে ফলো করবো সবসময়, যে আমার স্টেপ গুলো কি হবে। ফাইন্যান্স মডেল মিনস, মডেলটাকে যদি আমি একটা লাইনে সেট করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি যা যা করবো আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কে ইন টার্মস অফ ফাইন্যান্স আপনার কতটুকু খরচ হবে সেই বেনিফিটটা কিভাবে অ্যানালাইসিস করবো, এই বেনিফিটটা কি আমাকে সে দিবে দিবে না। সো এই প্রত্যেকটা জিনিস ক্লোজ হবে আপনার প্রথমে পিবিটি বা প্রফিট বিফোর ট্যাক্স বা যাই বলেন, কন্ট্রিবিউশন অথবা প্রফিট, যেটাই যে নামে বলেন না কেন, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মডেল পাবেন। সো আমি রিকোয়েস্ট করবো, গত বছর আমি কয়েকটা মডেল দেখেছি, আপনারা সো কমপ্লেক্স ওয়েতে চিন্তা করেছেন। দেখেন আপনার এখানে কাজ কিন্তু হচ্ছে আপনার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা, সেই প্রোডাক্টের কন্ট্রিবিউশন অ্যানালাইসিস করা। আপনি কখনোই এখানে রেশিও অ্যানালাইসিস বা আপনারা ফাইন্যান্সের প্রত্যেকটা জিনিস কমপ্লায়েন্ট ওয়েতে চিন্তা করবেন, সেই জিনিসটা আমরা চাই না। আমরা চাই যে আপনার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবেন সেই প্রোডাক্টের প্রত্যেকটা, যে আপনি যে রেভিনিউ জেনারেট করেছেন, আপনি যে কস্ট অফ গুডস ক্যালকুলেট করেছেন, আপনি যে কন্ট্রিবিউশন চিন্তা করেছেন, আপনি যে কোম্পানিকে বললেন যে আপনি 10 বছর পরে আপনি 10 কোটি টাকা পাবেন, সেই টাকাটা আপনাকে রিলেট করে কিনা আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস। তো আপনারা সিম্পল চিন্তা করবেন, সবসময় চিন্তা করবেন যে আপনারা এই কনসেপ্ট যখন দাঁড় করাবেন যে আমার একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের, সেই কনসেপ্টের প্রাইসিংটা যেন ঠিক হয়, কস্ট অফ গুডসটা যেন ঠিকভাবে ক্যালকুলেট হয়, মার্কেটিং এক্সপেন্ডিচারের প্রত্যেকটা আইটেম যেন আসে, আমি কিভাবে মার্কেটিং এক্সপেন্ডিচারটা করবো, আমার লোকজনকে কিভাবে ইনফ্লুয়েন্স করব, কোথায় কোথায় মার্কেটিং এক্সপেন্ডিচার করব, কোন কোন সময় আমি টিভিতে অ্যাড দেবো, কোন কোন সময় আমার পেপারে যাবে, টার্গেট অডিয়েন্স কারা। আমি যদি এরকম হয় যে আমার যেখানে প্রোডাক্টটা হবে এমন ধরনের প্রোডাক্ট যেটা নাকি আমার একটু রিমোট এরিয়াতে, আরবান এরিয়াতে ইউজ হবে, বাট সেখানে আমি অ্যাড না দিয়ে দিচ্ছি অপোজিট সাইডে, সেক্ষেত্রে তো আমার পুরো এক্সপেন্ডিচারটাই আমার ফ্রুটফুল হলো না। সো আপনার ইনক্রিমেন্টাল ওভারহেডটা কি হবে, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসটা সুন্দর করে ক্যালকুলেট করবেন যে আপনি কত টাকার মেশিনারি যেখানে ইউজ করবেন, সেই মেশিনারিজের ইউজফুল লাইফ কত, সেটা ডেপ্রিসিয়েশন কত হবে। সো আপনার ডিসকাউন্টিং ফ্যাক্টর, আপনি টাইম বিল অফ মানি কিভাবে ক্যালকুলেট করবেন, আইআরআর কিভাবে চিন্তা করবেন, পেব্যাক পিরিয়ড কতদিনে দিবে। সো প্রত্যেকটা জিনিসকে আপনি যদি সুন্দর করে প্ল্যান করেন, দিস ইজ এ ভেরি ইজি জব ফাইন্যান্সিয়াল বেনিফিট অ্যানালাইসিস করা। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো আপনারা যদি কোনো কোশ্চেন কোনো কিছু থাকে আপনারা এখন বলতে পারবেন, অথবা আমাদের এইচআর এর থ্রুতে আপনারা পরবর্তীতে গেট ব্যাক করতে পারেন। Hello, Rakib Bhai, thank you so much for this insightful session. So, Rakib Bhai, if you notice the Q&A segment, you can see that I have published few questions. So, if you can go one by one, that would be great. Thank you, Sakib. So, এখানে যেটা হচ্ছে, how would you find data for market size if there is not such a data available specifically in case of Bangladesh, as most of this market research data are found in this internet are paid? That's great question. আমি আসলে এই কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম, আমি জানি না কি এই কোশ্চেন করেছেন। ফার্স্ট অফ অল আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন প্রোডাক্ট নামাবেন। তো দিস ইজ ভেরি মার্কেটিং, আসলে মার্কেটিং কোশ্চেন হয়ে গেল, বাট আমি আমার বেস্ট অফ মাই নলেজ, আমার লাস্ট আমার ক্যারিয়ার জার্নিতে যে জিনিসটা আমি বুঝি সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটাকে আগে ডিফাইন করতে হবে যে আপনি কোন প্রোডাক্ট নামাবেন। সো আপনি যদি হয় সাবান, আপনি যদি হয়, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, আমার যদি হয় সাবান, সেক্ষেত্রে আমার চিন্তা করতে হবে সাবান আসলে কে ইউজ করে, সবাই ইউজ করে, আমাদের সব হাউস হোল্ডে সবার ঘরে গেলেই আমি সাবান পাবো।
সো আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে আমার টার্গেট অডিয়েন্স বা কতটুকু হয়, আমার মানে কত লোক আমার এই সাবানটা ইউজ করবে। সো এটা হচ্ছে আমার মার্কেট সাইজ। সেটার পাবলিশ ডাটা কি এখানে আপনাকে প্রমাণ করতে বলবে না যে ভাই তুমি এখানে প্রমাণ করো যে তোমার মার্কেট সাইজ এত না, কোশ্চেন করতে পারে, বাট আপনাকে লজিকটা আপনাকেই ডিটারমিন করতে হবে। যেহেতু আমরা এখানে কেস বলতেছি, আমরা একটা সিচুয়েশন দিয়ে দিয়েছি, প্রোডাক্ট ডেভেলপমেন্টটা হচ্ছে আপনাদের। সো মার্কেট সাইজ কম বেশি হতে পারে, পাবলিশ ডাটা, পেড, ইউ আর গ্রেট, বাট পেড ডাটাটা প্রিপেয়ার হয়েছে কিভাবে চিন্তা করেন। তো সেটা চিন্তা করে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা স্যাম্পলিং বেসিসে। সাপোজ কেউই কখনো আপনার বাংলাদেশ গভর্নমেন্ট যেমন স্ট্যাটিস্টিক্যাল বা আদমশুমারি যেটা আমরা বলি সেভাবে চিন্তা করার এখানে কোনো স্কোপ নাই। আমরা সেভাবে অবশ্যই মার্কেট সাইজ ডিটারমাইন করি না। আপনার সাপোজ মার্কেট ইন্টেলিজেন্স যারা আছে সেভাবে একটা কোশ্চেনিয়ার তৈরি করে, যে আপনারা দেখেন অনেক সময় যে কোশ্চেনিয়ার আপনাকে দেয়, আপনি টিক চিহ্ন দেন বা আপনি এসএমএস পাঠান। সো ওইভাবে আমরা স্যাম্পল বেসিসে আমরা মার্কেট শেয়ারকে ডিটারমাইন করি। বাট আপনার ক্ষেত্রে আপনার যদি বিজনেস, আপনার যে কেসটা ডিটারমাইন করবেন, প্রোডাক্ট লঞ্চ করবেন, সেক্ষেত্রে আমার সাজেশন এবং আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে যে প্রোডাক্টটা কারা ইউজ করবে। দ্যাট ইজ ইউর মার্কেট সাইজ। So second question, I hope that is it is very clear, your question. So second question is how much to keep, যদি বলি how much to keep aside for distributor margin, retail margin and sales force incentive. Okay, that's great. Okay, আমি এবার আপনার কাছে আসছি, আপনাকে এই কোশ্চেন করছি যে আপনার প্রোডাক্টটা কি আমি তো জানি না, আপনি কি ডেভেলপ করবেন। সেক্ষেত্রে আমি যদি আমার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস দেখে আপনাকে মার্কেটে যান, আপনি একটু মার্কেট দেখেন যে আমি অবশ্যই আমার প্রোডাক্ট যদি ডিমান্ডেবল হয় আমি ডিস্ট্রিবিউটরকে হাই মার্জিন দিব না, কারণ আমার টার্গেট হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করা। সো আমি যত কম মার্জিন দিব আমার প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। আমার রিটেল মার্জিন কত হবে সেটা আপনি মার্কেটে যান, আবার বলছি আপনারা মার্কেট অ্যানালাইসিস করেন, দেখেন, দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই তুমি এই টাকা বিক্রি এই প্রোডাক্ট বিক্রি করলে কত টাকা প্রফিট পাও। যে জিনিসটা আমাদের নেচার, যে আসলে আমরা দোকানদাররা বলতে চাই না। সো সেক্ষেত্রে আমি একটা টেকনিক বলতে পারি আপনাদের। আপনারা দোকানদারের কাছে যাবেন, বলবেন এই প্রোডাক্ট বিক্রি করলে লাভ কত হয় আপনার। সে দেখবেন বলে দেয় যা না খুব বেশি না, 10 টাকা 5 টাকা এরকম। ওইটাই হচ্ছে রিটেলার মার্জিন। তারপরে ব্যাক ক্যালকুলেশন করেন ডিস্ট্রিবিউটর আরেকটা, এটা 50% মার্জিন আপনি রেখেছেন। সো আপনি যদি মার্কেটে যান এবং সিমিলার কসমেটিক্স প্রোডাক্ট 50টা দোকানে দেখেন এবং 4 ধরনের কসমেটিক্স জিজ্ঞেস করেন, আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কসমেটিক্স মার্কেটের ডিস্ট্রিবিউটর মার্জিন এবং রিটেল মার্জিন কত। তারপরে আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই তো আপনার এই দোকানের সাইনেজ বা ডিসপ্লে এটার জন্য কত টাকা পান। সো একজন আপনার দোকানে কতজন লোক আসে, এই সেলস রিপ্রেজেন্টেটিভটা কিভাবে আসে, সেলস রিপ্রেজেন্টেটিভের সাথে বসতে পারেন যে আপনারা এই প্রোডাক্টটা বিক্রি করলে কত টাকা পান। সো সবকিছুই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, বাট আপনাকে ডাটাটা নিতে হবে। সো এখানে হাউ মাচ, যেহেতু কোশ্চেনটা করেছেন, আমি অ্যাকচুয়ালি স্ট্রেট আপনাকে পার্সেন্টেজটা বলতে পারছি না, কারণ আমি জানি না যে আপনি কোন প্রোডাক্টটা লঞ্চ করবেন। Then third question হচ্ছে how can we know what is the quantity of product Marico can produce? Okay, আপনারা সবাই অনলাইনে জয়েন করেছেন আমি বিশ্বাস করি, এবং আপনারা সবাই আমার চাইতে ভালো ইন্টারনেট ইউজ করতে জানেন। সো আমাদের অ্যানুয়াল রিপোর্ট আছে, ওখানে আপনারা জেনে নিতে পারবেন যে আমাদের কোন কোন প্রোডাক্ট রেঞ্জে কোন কোন পোর্টফোলিওতে আমরা কি কি ধরনের বিজনেস করি। সো আমার অ্যানুয়াল রিপোর্টে এসকিউ নাম্বার পর্যন্ত বলা আছে যে আমরা কতটা এসকিউ বিজনেস করি, কোন কোন সেগমেন্টে বিজনেস করি। So this information is available since it is a listed organization. আমাদের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিপার্টমেন্ট এক্সপ্লেন করতে হয় অ্যানুয়াল রিপোর্টে। So how do we know the cost in টাকা of running of the machine you mentioned? How do we get this useful lifetime? Okay, that's great. That's another point. Okay, আমি আবার আসছি যে আমি জানি না যে আপনারা কোন কোন প্রোডাক্ট নিয়ে চিন্তা করছেন। সো আপনারা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য কোন মেশিনারিজ ইউজ হয়, আপনাদের যদি সারাউন্ডিং কেউ ফ্যাক্টরিতে কাজ করে থাকে, আপনাদের যদি কেউ এখানে যদি ফ্যাক্টরিতে কাজ করে থাকে সেই জিনিসটা আপনার ডিসকাশনে জেনে নেবেন।
অথবা ইন্টারনেট ইজ দ্য বেস্ট রিসোর্স। তো আপনারা দেখে নেবেন যে আপনারা যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা চিন্তা করতেছেন, যে ম্যানুফ্যাকচারিং ইউনিটটা বিল্ড করবেন, সেটা ইউজফুল লাইফ কত, বা আপনারা অ্যানুয়াল রিপোর্টে দেখতে পারেন, আমাদের অ্যানুয়াল রিপোর্টে, যে কোন প্রোডাক্ট কোন মেশিনারিজ এর ইউজফুল লাইফ কত, সেটা ওখানে দেওয়া আছে। এটা আমি আপনাদের হেল্প করছি। ইউজুয়ালি গ্লোবালি প্র্যাকটিস হচ্ছে যে আপনার যদি হেভি মেশিনারিজ হয়, হেভি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়, সেটাকে বলা হয় 20 বছর। আমরা যদি কোনো বিল্ডিং তৈরি করি, সেটাকে ধরা হয় 15 বছর। এটা একটা স্ট্যান্ডার্ড। সব অল ওভার দিস কোম্পানিতে আপনি কম 1-2 বছর কম বা বেশি পাবেন। বা আপনি যদি মনে করেন যে আপনার লাইট মেশিনারিজ হয়, সেটা ধরা হয় 5 বছর। গাড়ির ইউজফুল লাইফ 5 বছর। সো এই জিনিসটা কোম্পানি টু কোম্পানি ভেরি করে, বাট অল ওভার দিস কোম্পানি, অল ওভার দিস ইন্ডাস্ট্রি আর সেম। সো এটা আপনার মেশিনারিজ এর কস্ট কত হবে সেটা আপনি জানতে পারবেন ফ্রম ইন্টারনেট। অথবা আপনি সিমিলার ইন্ডাস্ট্রিতে খোঁজ নিতে পারেন যে এই ধরনের মেশিনারি, মিক্সিং মেশিনারি অথবা ব্লেন্ডিং মেশিনারিজ এর জন্য কিরকম টাকা যায়। সো আপনাদের এটা অ্যাকুরেট হইতে হবে এরকম না যে আপনার দিস ইজ নট সামথিং লাইক যে আপনাকে 1 কোটি টাকা 1 কোটি টাকাই বলতে হবে। সো আপনার একটা অ্যামাউন্ট দিবেন যেটা জাস্টিফাইড হয়, আপনাদের ইনভেস্টমেন্টটা জাস্টিফাইড হয়, এবং আপনাদের রিটার্নটা যেন সঠিকভাবে ক্যালকুলেট হয়। Will you need to calculate those ingredient cost which are already available in Marico during calculate our product cost? Will we need to calculate those ingredients cost which are already available in Marico during calculation of product cost? আমি কোশ্চেনটা ক্লিয়ার না, মানে আপনারা এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন। আমি যদি এরকম বুঝি যে আপনাদের ইনগ্রেডিয়েন্ট কস্ট, সাপোজ আমি একটা কসমেটিক্স বানালাম, সেই কসমেটিক্স আমাদের 20-22 আইটেমটা ইউজ হয়। সো আপনাদের অবশ্যই ইম্পোর্ট কস্ট ক্যালকুলেট করতে হবে, সেটা যদি বিদেশ থেকে আনেন। আর যদি লোকালি ম্যানুফ্যাকচার হয়, লোকালি যদি আমি সোর্স করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবগুলোর ইনগ্রেডিয়েন্ট কস্ট ক্যালকুলেট করতে হবে। আদারওয়াইজ আপনার মেডিকোতে অ্যাভেলেবেল থাকা না থাকা সেটার সাথে তো আপনার কেসে রিলেটেড না। বিকজ আমি একটা এখন চিন্তা করছি ইউনিক, আমার প্রোডাক্টটা হবে ইউনিক, আমার মার্কেট সাইজটা হবে ইউনিক, আমার সবকিছু হবে ইউনিক। এরকম না যে আমি আমার একটা হেয়ার অয়েল আছে, সাপোজ প্যারাশুট আমার মোস্টলি সেলিং প্রোডাক্ট, সো আমি একটা প্যারাশুটের আদার সাইজ নামালাম, দ্যাট ইজ নট ইনোভেশন। সো সাদমান এন্ড তাজবির ক্যান হেল্প মি, যদি আমি মানে আমার বিজনেস কেসটা তো এরকম দিয়েছি যে যেটা হবে ইনোভেটিভ প্রোডাক্ট, দিস নট লাইক দিস, আমার ওই সেগমেন্টে একটা ইনোভেটিভ প্রোডাক্ট হইতে হবে। তো আপনাকে অবশ্যই ইনগ্রেডিয়েন্ট বা সব কস্ট ক্যালকুলেট করতে হবে, যেটা নাকি অ্যাসোসিয়েটেড আমার ওই প্রোডাক্টের সাথে, যেটা আমাকে প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল্ড দেবে। Is today the last master class, or there will be another master class tomorrow about branding? So Rakib, I will That's take this. I will take this question. So yes, no, okay, tomorrow is please. not the last master class. Today is not the last master class. Tomorrow we have another master class, and that is on branding. So I would request everyone to join that session as well. That will be very insightful for all of you. Thank you, Sakit. There seems to be multiple ways of making this financial analysis, and not to mention multiple financial tools. Do we focus on just the forecast of this next year's sales and profit? Do we include all this rest details information like CapEx also? Which information necessary for us to provide in this slide that can help you showcase of overall assumption project? Great. তো আমি আসলে লাস্টলি বলেছিলাম আমার প্রেজেন্টেশনের শেষে, ফার্স্ট অফ অল চিন্তা করবেন যে আপনার যে ইনভেস্টমেন্টটা করবেন সেটা কত বছর। আপনার ইনভেস্টমেন্টটা যদি 5 বছর হয়, আপনাকে অবশ্যই 5 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে, আমি সিম্পল বোঝাচ্ছি, আবারও বলছি, আপনারা এমফাসাইজ দিবেন আপনার প্রোডাক্টের 5 বছর আপনার রেভিনিউ জেনারেশন কত হবে, 5 বছর আপনার কস্ট কি হবে। সো রেভিনিউ মাইনাস কস্ট মানে হচ্ছে আপনাকে কন্ট্রিবিউশন দিল সিম্পল ওয়েতে। সো কন্ট্রিবিউশন দেওয়ার পরে আপনাকে যদি ফিক্সড কস্ট গুলো আপনি নিয়ে আসেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, আপনার ওভারহেড কস্ট, এগুলো কত হবে, তাহলে আপনার নেট প্রফিট বা নেট কন্ট্রিবিউশন চলে আসলো। সেই নেট কন্ট্রিবিউশন যেটা ইনফ্লো হলো, সাপোজ আপনি প্রথম বছর 100 টাকা, দ্বিতীয় বছর 200 টাকা, তৃতীয় বছর 300 টাকা এভাবে সেল করলেন, আপনার সবগুলো থেকে প্রথম বছর 20 টাকা প্রফিট আসলো, সেকেন্ড ইয়ারে 30 টাকা। সো 20 টাকা, 30 টাকা, 50 টাকা, এইভাবে 5 বছর যেটা আসবে সেটা আপনাকে রিকভার করতে হবে, যে আপনার মেশিনারিজের কস্টটা উঠে আসলো কিনা বা লাইফ সাইকেলটা উঠে আসলো কিনা।
সো আপনাকে চিন্তা করতে, আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার ইনভেস্টমেন্টটা আসলে কত বছরের, ইনভেস্টমেন্টের ইউজেবল ভ্যালু, ইউজফুল লাইফটা কতদিনের। যদি 5 বছর হয়, আপনাকে 5 বছরে ক্যালকুলেট করতে হবে। সো আপনি রিটার্নটা যদি চিন্তা না করেন, আপনি যদি রেজাল্টটা না আনতে পারেন যে আপনার আইআরআর কত হবে, পেব্যাক পিরিয়ড কত দিনে হবে, আপনার এনপিভি কত হবে, তাহলে তো আপনি বেনিফিট, আপনার প্রোডাক্ট লঞ্চ করে আপনি কি কন্ট্রিবিউশন দিলেন সেটা তো আসলো না। ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল তো ভায়াবল হতে হবে। তো আপনি যদি চিন্তা করেন আমার মেশিনারি যাবে 5 বছর, বাট আমি ফোরকাস্ট করবো 1 বছরের, তাহলে তো আপনি রেজাল্ট পাবেন না, আপনাকে কমপ্লিট করতে হবে। So while calculating NPV, should we consider the discounting rate to be counted bank lending rate or any treasury bond treasury rate? That's up to you. That's a great question. Yes, the discounting rate, my suggestion is অবশ্যই আপনি ব্যাংক রেটটা চিন্তা করেন, যে আজকের দিনের এভারেজ ব্যাংক রেট যেটা সেটা চিন্তা করেন। দ্যাটস এনাফ। যে আপনার ব্যাংক কত টাকা ইয়ে করে। এখন তো আপনার যেটা দেখছে যে ট্রেজারি বিলে 3 বার লাস্ট 6 মাসের এভারেজ না 3 মাসের এভারেজ যদি আপনার ল্যান্ডিং রেট হয় ম্যাক্সিমাম, ওটা আপনি কনসিডার করতে পারেন। দ্যাট ইজ এ ভেরি গ্রেট কোয়েশ্চেন। If we just want to bring in a change into packaging, in that case, do I have to also calculate the cost of this product as well, or do I have to mention the cost of our packaging innovation? See, আপনি 1 বছর পরে প্যাকেজিং চেঞ্জ করতে পারেন, 2 বছর পরে চেঞ্জ করতে পারেন, বাট আপনি চিন্তা করবেন যে আপনার কস্ট কত আসছে ওইটা দিয়ে। আপনার ফাইন্যান্সিয়াল মডেল এরকম হইতে পারে যে আমি প্রথম 2 বছর আমি এইভাবে প্যাক রাখবো, পরের 2 বছর এইভাবে প্যাক রাখবো, তৃতীয় বছর এইভাবে প্যাক রাখবো, বাট আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হবে ইয়ার 1, 2, 3, 4, 5 অথবা 6, যত বছর মেশিনারিজের লাইফ হয়, সেই ইয়ার 6 আপনার কত ভলিউম সেল করবেন, কত রেভিনিউ আসবে, ঠিক ওই রেভিনিউটা জেনারেট করার জন্য আপনার কস্টটা কত হলো সেটা ক্যালকুলেট করতে হবে। সো আপনাকে অবশ্যই কস্ট অফ দিস প্রোডাক্ট বা প্রোডাক্ট সেল সেটা চিন্তা ক্যালকুলেট করতে হবে। তো আমাদের সবকিছুই কিন্তু, আমি আবারও রিপিট করছি, আমাদের সবকিছুই কিন্তু রিলেটেড হচ্ছে আমার ইনভেস্টমেন্ট ইউজফুল লাইফের উপরে। আপনার যত বছর মেশিনারিতে ইউজফুল লাইফ হবে, তত বছর রেভিনিউ ফোরকাস্ট করতে হবে, তত বছর আপনার কস্ট অ্যাজাম্পশন নিয়ে আপনাকে কন্ট্রিবিউশন ক্যালকুলেট করতে হবে। তাইলেই কেবল আপনি এনপিভি পাবেন, আইআরআর পাবেন এবং পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে পারবেন। Rakib, I think Rakib bhai, thank you so much. I I covered think all because of questions. time constraint, we will not take any more questions today. Thank you so much for your valuable time. I hope that this knowledge sharing session will not be only be helpful for over the world. Inshallah, going forward তাদের ক্যারিয়ারে অথবা going forward যে কোনো কিছুতেই এই নলেজ গুলা কাজে লাগবে। Thank you again for your time. Do you have any last minute tips or suggestions for our participants? Yes, just my suggestion is in terms of finance অথবা business case, আমি যতদূর দেখলাম যে just make it very simple. Just চিন্তা ভাবনাটাকে আপনারা জটিল করবেন না। আমি লাস্ট ইয়ারের প্রেজেন্টেশন গুলো দিয়েছি, প্রত্যেক চার্ট খুব সুন্দর করে অনেক এফোর্ট দিয়েছে, বাট আমি বিশ্বাস করি যে আপনাদের মূল টার্গেটটা হচ্ছে ইনোভেটিভ। আপনাদের আইডিয়া হইতে হবে ইনোভেটিভ। আপনারা ইয়াং, স্মার্ট, অনেক স্মার্ট, আপনারা খুব সুন্দর করে চিন্তা করতে পারেন, এবং বাট জিনিসটা যেন ইনফরমেটিভ হয়। ইনফরমেটিভ মিনস অল এরিয়া কভার করতে হবে। সো হোপ ফর দ্য বেস্ট. I hope we will meet soon with everybody. Thank you, Sakib. Thank you so much, Rakib bhai. Okay. Thank you Can so I leave? Yeah, sure. Thank you, Rakib bhai. Thank you. Bye-bye. Thank you so much, everyone. I hope this was a very insightful session for all of you. So best of luck, and I would request everyone to join tomorrow's session as well. It will be a very good session on bands. So best of luck and take care.